কবিতা মানুষের এক নিজস্ব দর্শন, এক নিজের দর্পণ বটে। মানুষ যখন তার নিজস্ব সৃষ্টিশীলতা বা সৃজনশীলতার সাথে যুক্ত থাকে, যখন তার মানসিক উত্তরণের এক অন্য পথ থাকে, তা সুখ, দুঃখ, যন্ত্রণা, বিরহ, সামাজিক দর্শন, এমনকি যেটাই থাকুক না কেন, কবিতা কবিতা তার কাছে চলে আসে। এখন সবাই কবি নয়, কেউ কেউ কবি। কবিতাকে তার মতন করে এগিয়ে নিয়ে যেতে হয়। যিনি কবিতা লেখেন, যিনি কবিতা চর্চা করেন, এমনকি যিনি কবিতা পড়েন, পাঠক, এই সমস্ত কিছু মিলিয়ে এটি একটি বৃত্তবৎ বিষয়। আর এই বৃত্তের ভেতরেই থাকেন কবি। কবিকে নির্মাণ করতে হয়। কবি সৃজনশীলতার নির্মাণ শিল্পী। আর এই নির্মাণ শিল্পীর যে ভাবনা, যে সংস্কৃতি, সবগুলো মিলিয়ে দীর্ঘ 50 বছরেরও বেশি সময় ধরে যিনি কবিতা চর্চা করছেন। শুধু কবিতা চর্চা নয়, এখন বলা যেতে পারে কবিতা চর্চা কি শুধুমাত্র কবিতা পড়া বা কবিতাকে অনুধাবন করা বা কবিতাকে অনুভব করা, তা তো নয়। যিনি কবি, যিনি কবিতা লেখেন, তার কবিতা লেখার, তার কবিতা ভাবনা, তার কবিতা সংস্কৃতির একটা নিজস্ব দর্শন আছে। আজকে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট কবি মাধব সিং ভট্টাচার্য। নমস্কার মাধব বাবু, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। দীর্ঘদিনের এই যে কবিতা লেখার এই যে চর্চা, দীর্ঘদিনের এই যে কবিতা লেখার যে ভাবনা, কবিতা গড়পড়তা বাঙালি একটা ব্যাপার আছে, 15 বছর বয়স হয়ে গেলেই সে কবিতা লিখতে শুরু করে। কিন্তু জীবনের এই প্রান্তিক সময়তে সে দাঁড়িয়েও কবিতা আপনার সাথে একটা দীর্ঘদিনের একটা সহবত, দীর্ঘদিনের একটা সহবাস কবিতার সাথে রয়েছে। কবিতা কিভাবে আপনাকে আপনার নিজস্ব দর্শনের সাথে একটা বাস্তবতার রূপ পায়? কবিতা যে কখন অজান্তে গাঁটছড়া বেঁধে ফেললো আমার সঙ্গে, তার ঠিক নির্দিষ্ট দিন আমি স্মরণ করতে পারছি না। তবে এটা বলতে পারি, স্কুলে পড়ার সময় থেকেই আমি তো গ্রামের মানুষ, গ্রামে জন্মেছিলাম। তো গ্রামের যে ফল ফুল, শস্য, পাতাপত্র, পুষ্পরাশি রাশি, এগুলো আমার মনকে নাড়া দিত। আমি যখন নীল আকাশের দিকে তাকাতাম, যখন বলাকার দল উড়ে যেত, মনে হচ্ছে একটা শীতপদ্মের যেন সরোবর, উড়ন্ত সরোবর, এগুলো আমার মনকে নাড়া দিত, আমার মননশীলতাকে নাড়া দিত। তখনই আমি অজান্তে কিছু অস্ফুট শব্দ উচ্চারণ করতাম। কখনো কখনো তা মূর্ত হতো। ওই যেটাই কাছে পেতাম, একটা ছোট্ট কাগজে একটা পোস্টকার্ডই হোক কিংবা একটা কাগজের টুকরো হোক, লিখতে শুরু করতাম। কবিতা যখন এই যে লেখা, অর্থাৎ কিনা মানুষের জীবনে যে মানুষের জীবনে তো বিভিন্ন পর্ব থাকে, বয়স, ভাবনা, সংস্কৃতি এবং তার প্রত্যেকটা যে জীবনের অধ্যায়, এই জীবনের প্রত্যেকটা অধ্যায়ের সাথে সাথে সেই এগোয়, তাকে এগোতে হয়। এই যে জীবনের প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা ভাবনা, এগুলোর সাথে যে অভিজ্ঞতার যে বিস্তার, তা কিভাবে কবিতাতে প্রভাব ফেললো? ঠিক, খুব পার্টিনেন্ট কোশ্চেন। দেখুন, যখনই বয়স বাড়তে শুরু করে তখনই তার চিন্তনের বিবর্তন ঘটে। শারীরিক বিবর্তন যেমন ঘটে, তেমনি মানসিক বিবর্তন ঘটে। ভালো লাগা পাল্টায়, দৃষ্টিভঙ্গি পাল্টায়, চিন্তন পাল্টায়, আর পাল্টায় কনসেপ্ট, ধারণাগুলো পাল্টায়। যার ফলে ঠিক আমি একেবারে ওই পরিকল্পিতভাবে কোনো দিন কবি হওয়ার প্রচেষ্টা করিনি। পরিকল্পিতভাবে কোনোদিন কবিতা না, যে কোনো সৃজনশীলতাই তো যখন মনে একটা ভেতরের, যে কোনো সৃজনশীলতাই তো একটা ভেতরের দিক, এবং সেটা কখনো সেটা কোনো সৃজনশীলতাই পরিকল্পনা করে পায় না। এবং বরং সৃজনশীলতাকে ভেতরে থাকতে গিয়ে সেই পরিকল্পনাকে একটা অন্যরকম ভাবে রূপদান করতে হয়। আপনি যেটা বললেন, এটা খুব অত্যন্ত প্রাসঙ্গিকতার ক্ষেত্রে হলো যে বোধ, অর্থাৎ কিনা মানুষ তার প্রত্যেকটা জীবনের সময়ের যে ক্ষেত্র, বয়সের যে অধ্যায়, সেখান থেকে তার বোধ বদলায়, উপলব্ধি বদলায়।
পেশাগতভাবে আপনি কবিতার চিত্রটাও বদলে গেল। পেশাগতভাবে আপনি মাস্টারমশাই ছিলেন, আমি খুব স্বাভাবিকভাবে আপনার যে দর্শন, সেই দর্শনের ভিতরে একটা নির্দিষ্ট আদর্শ বোধ কাজ করেছে। আদর্শবোধ কাজ করেছে। সেখানে কবিতা কিভাবে আপনাকে আপনার নিজস্ব আদর্শ বোধের সাথে একই সাথে জারিত হয়েছে? ঠিক, আমি যখন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষকতার কর্মে লিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে সমাজের দিকে, আমার অসংখ্য ছাত্রছাত্রীর দিকে তাকিয়েছি, আমি একদিকে যেমন বুঝেছি যে এই সব ছাত্রছাত্রীকে একদিন সুনাগরিক করে তুলতে হবে। আজকে সমাজে, আমি তো 60-এর দশকে ঢুকেছিলাম শিক্ষকতায়, তো তখন যে একটা সামাজিক অস্থিরতা, সেই অস্থিরতা থেকে আমার ছাত্রদিকে আমার আদর্শে উদ্বুদ্ধ করব, সেই আদর্শে উদ্বুদ্ধ করব, সেই প্রেরণায় আমি কবিতা লিখেছি। আমি বিভিন্ন অনুষ্ঠানে সেই কবিতা পাঠ করেছি। সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো, 60-এর দশকের কথা যখন এলো, তখন আপনাকে এটা প্রাসঙ্গিকভাবে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে। ঠিক সেই সময়তে আমাদের থেকে আমি 60-এর দশক, 70-এর দশক, 80-এর দশক, এই তিনটে দশককে ধরে এগোই, 90 দশকটা ধরছি না। সেই সময় বাংলা কবিতার একটা ধারাবাহিকতার ক্ষেত্রে একটা অদ্ভুত বিবর্তনের একটা জায়গাতে পৌঁছেছে 60-এর দশকের আগে থেকেই। এবং রবীন্দ্র পরবর্তী পর্যায়ে কবিতার, তারপরে ধরুন কল্লোল যুগ বা ইত্যাদি অন্যান্য কবিতা, বাংলা আধুনিক কবিতার যে রূপ দর্শনের যে ক্ষেত্র, শব্দ নির্মাণ, শব্দ বিন্যাস, শব্দ প্রয়োগ, বাক্যের ব্যবহার, তার একটা অদ্ভুত বদল ঘটে গিয়েছিল। আমি 60-এর দশকের থেকে, আমি একদম শরৎ মুখোপাধ্যায় থেকে যদি ব্যাপারটাকে আলোচনা করি, শরৎ মুখোপাধ্যায় থেকে সন্দীপন চট্টোপাধ্যায় বলতে পারি, শক্তি চট্টোপাধ্যায় বলতে পারি, মৃদুল দাশগুপ্ত বলতে পারি, সুনীল গঙ্গোপাধ্যায় বলতে পারি, এইভাবে একের পর এক নাম আমরা বলতে পারি যারা কবিতা, বাংলা কবিতার ক্ষেত্রে একটা অদ্ভুত বিবর্তনের পথে ধরে তারা এগিয়েছেন বা এগোনোর চেষ্টা করেছেন ওই সময়, এবং ওটা একটা এক্সপেরিমেন্টাল পার্টও বটে। সেখানে আপনার কবিতা কিভাবে প্রভাব ফেলেছিল যখন আপনি লিখছেন? তখন প্রভাব ফেললো, আমি দেখলাম যে চারিদিকে তখন একটা যেন সমাজের যে উত্তালতা, সেটা আস্তে আস্তে একটা আগলি, ইট ইজ গোয়িং টু টেক অ্যান আগলি শেপ, সেটা একটা যেন হিংসা, যেন উন্মত্ততায় পরবর্তীকালে সেটা নকশাল মুভমেন্টে স্থান পেল। তো আমি এই যে হানাহানি, এই যে তার বিরুদ্ধে আমি আমার কলম নিঃসৃত হলো, সেখানে আমি শান্তির জন্য প্রার্থনা করলাম প্রভুর কাছে, ঈশ্বরের কাছে। মসি ওসির থেকে ধারালো, তাই তো? সেই বোধটা, সেই বোধটা। তো আমি কি করলাম না, সেই সময় দুটো দিক আমার দৃষ্টি আকর্ষণ করলো। এক হচ্ছে পুঞ্জীভূত ভ্রষ্টাচার, আর এক হচ্ছে যে হিংসার দামামা। তো আমি তখন আমার লেখনী তখন করলো, যেটা উচ্চারণ করলো, আমি আহ্বান করলাম যে মানুষকে জেগে ওঠার জন্য, জেগে ওঠার আবেদন জানালাম। যে জেগে ওঠা মানে তোমার একটা পার্থিব উন্নতির শীর্ষে নয়। জেগে ওঠা সংক্রান্ত যে কবিতা, সেটা আপনি কিভাবে আপনি কবিতা প্রতিফলন করছেন? হ্যাঁ, জেগে ওঠা কবিতা। আমি জেগে ওঠো অমিত নন্দনে, জাগাও বিবেকে তবু, শ্রেষ্ঠ আগার তবু ধন, উঠে এসো পঙ্কিল পিচ্ছিল পানাডোবা হতে, স্বার্থের পুঁতিগন্ধে যাহা সদা ভর ভর, প্রাণের সুষমা যেথা সদা মর মর, সত্য শিব সুন্দর আর শুভ নৈতিকতা, ভীত জড়সর চূর্ণ করি ধ্বংস কারাগার, চূর্ণ করি ধ্বংস করি কংস কারাগার, বিকীর্ণ করিয়া শিও জ্যোতি বাহিরা বারবার, ভাঙিয়া সবল হস্তে অটকলের লৌহ কঠিনতা, আবার প্রমাণ করো আত্মার চিরসজীবতা। আমি অনুভব করেছি যে আজকের এই যে সেদিনকার সেই উন্মত্ততা, সেদিনকার সেই হিংসায় উন্মত্ত বঙ্গ এবং ভারতবর্ষ, তো সেখানে বোধহয় একটা চিন্তার অভাব রয়েছে। সেই চিন্তাটা হচ্ছে যে আমরা শুধু পরবর্তীকালে সেটা আরও
কুসুমিত হয়েছে, মানে আরও অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে যে ভাবনা, তা হচ্ছে যে মানুষ এগিয়ে যাচ্ছে শুধুমাত্র ওই মেটেরিয়ালিস্টিক একটা আউটলুক। এই যে দর্শন, এই যে দর্শন যে কোনো ক্ষেত্রে, সামাজিক দর্শনের ক্ষেত্রে সমাজের যে ভাবনা, সমকালের যে ভাবনা, সমকালের ভাবনাতে তার প্রভাব কিন্তু সৃজনশীল মানুষের উপর পড়তে বাধ্য। কবির ক্ষেত্রেও ঠিক তাই। কিন্তু ধরুন যখন একটা কবিতা লেখা হচ্ছে, যখন সেই সামাজিক যে ভাবনা, বর্তমান সমাজের যে অবস্থা, সেই অবস্থায় যখন কবিতা আসছে, তখন কি তার বদল যখন ঘটে যাচ্ছে, তখন কি নিজের কবিতার ক্ষেত্রেও বদল ঘটছে? অবশ্যই ঘটছে, কারণ সমসাময়িক সমাজের প্রভাব এ তো কবির মনে দাগ কাটবে, সাধারণ মানুষের মনেও যেমন দাগ কাটবে, কবির মনেও তেমনি দাগ কাটবে। আর কবির মনে দাগ কাটলে সেই কবির লেখনী দিয়ে সেটা নিশ্চিত হবে, তার অনুভূতি, তার ভক্তি যন্ত্রণাও হতে পারে। কবির মনে দাগ কাটাটাই আসল, যেটা আমরা শুরু করেছিলাম কথা সূত্রতে, যে একটা সামাজিক দর্শন, সমাজের বর্তমান সময়ে কি যা ঘটছে, সমকালে যা ঘটছে, সেই সমকালকে নিয়েই তো কবি চলতে হয়, এবং এই চলার ভেতরেই তার এই নিজস্ব দর্শনকে তিনি এগিয়ে নিয়ে যান। মাধববাবু কি সেই সত্যি সত্যি সেই এগিয়ে নিয়ে যাওয়ার পথটাকে আরো অনেক বেশি মসৃণ করতে পেরেছেন তার কবিতার ভেতরে, তার কবিতা লেখার ভেতরে? এটা কিন্তু জেনে নেওয়া প্রয়োজন, জানবো। তবে তার আগে একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর ফিরে আসছি, সাথে থাকুন। প্রচার না, গানের প্রসারে যে সমস্ত সঙ্গীত শিল্পীরা উৎসাহী, তারা সাধু। আজকের গান ভালোবেসে যোগাযোগ করুন 8910397630। আজকের গান ভালোবেসে। আজকের গান, আজকের গান ভালোবেসে গান। বিরতি করে ফিরে এলাম। আজকে আমাদের অতিথি বিশিষ্ট কবি মাধবশ্রী ভট্টাচার্য। মাধবশ্রী, একটা বিরতির আগে কথা হচ্ছে বর্তমান সময় যে সমকালই তো কবিতাকে ধরে, সমকালের ভেতরেই সমকালকে নিয়েই কিন্তু কবিতা তার নিজস্ব দর্শনের ভেতর থাকে। সমকালকে নিয়ে আপনার যে ভাবনা, এই সময় দাঁড়িয়ে, জীবনের এই প্রান্তিক সময়ে এসে দাঁড়িয়ে আপনি সমকালকে নিয়ে কিভাবে ভাবছেন আপনার কবিতার মধ্যে? মনে করি আজকে যেমন সুনামি আছড়ে পড়েছিল, তেমনি আজকেই এই ভারতবর্ষ তথা বঙ্গের বুকে আছড়ে পড়েছে যে কনজিউমারিজম, মেটেরিয়ালিজম, অর্থাৎ বস্তুতন্ত্রের দিকে মানুষের একটা উদ্দাম গতিতে, একটা পাগলের মতো, মানে উন্মত্তভাবে তারা ছুটে চলেছে। সেই উন্মত্ত ছোটা এবং আমাদের জাগরণ, গণজাগরণ, আমরা যাকে আজকে বলছি গণজাগরণ, সেই গণজাগরণ সম্পর্কে এবং এই যে সেই বিষয় নিয়ে আপনার কবিতা কিভাবে আসছে, তার পাশাপাশি সেই কবিতা আপনার কিভাবে রয়েছে, সেই কবিতা কিভাবে আসছে? হ্যাঁ, আসছে যে আমি পাশাপাশি দুটো কন্ট্রাস্ট দেখেছি। যে একদিকে যেমন উন্মুক্ত বেগে মনে করছে মানুষ যে সভ্যতা ছুটছে, অগ্রসর হচ্ছে, ঘরে ঘরে মোবাইল, হাতে হাতে মোবাইল, গোটা বিশ্ব আমার হাতের মুঠোয়। কিন্তু আমি শুধু সভ্যতাকে, সেই অগ্রগতিকে সভ্যতা বলবো না, যেখানে অগ্রগতি হবে মানসিক অগ্রগতি, নৈতিক অগ্রগতি, যার ফলে আমি ওই নীতিবোধটা যাতে জাগ্রত হয় মানুষের মধ্যে, আমার কবিতার মধ্যে আমি সেটা দেখেছি, মানে সঞ্চারিত করার চেষ্টা করি। সেই কবিতা একটু শোনা যাক। হ্যাঁ, শোনা যাক। এবং আমি কন্ট্রাস্টটা আগে বলছি, তারপরে আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, ওইটা শোনাচ্ছি। কন্ট্রাস্ট কীরকম? যেমন সবুজের হিল্লোলিত ক্ষেত জুড়ে, কারখানার দেওয়াল অন্দরে, শিক্ষার প্রাঙ্গণ ঘিরে সুনামির লালাঝরা ট্যাঙ্কার। সুনামি শুধুমাত্র প্রকৃতির বুকে আছড়ে পড়েনি, সুনামি আছড়ে পড়েছে সমাজের রন্ধে রন্ধে। বুভুক্ষার পর্যাবৃত্ত ছবল, লক্ষ লক্ষ তাজা রক্তের হাহাকার। আমি দেখেছি ওই পিরিয়ডটা, যে পিরিয়ডটার কথা আপনাকে বললাম। গণসজাগতাটা কি বাড়ছে? গণনেতা দংষ্টার গহ্বর থেকে লম্ফদায় ঘন ঘন হুঙ্কার, মানব বোমার বজ্রনাদি বিস্ফোরণ, AK-47 নলমুখে ঘন ঘন ধূম উদ্গীরণ, আজকার সভ্য জাতির ওঙ্কার। বুধুর আয়ত চোখে টাইটম্বুর জ্বর, আজকার সমাজের বনিয়ার কংক্রিটের আড়ালে জীবন্ত একটা দেহধারী ছড়।
এইটাই আমি বলতে চেয়েছি যে এই আমাদের আপাত দৃষ্টিতে যে দেখছি সভ্যতা হু হু করে এগিয়ে চলেছে, বহুতল বিশিষ্ট ঘর উঠছে দিন দিন, চকঝকে ঝাঁচকচকে সব দোকান। আচ্ছা, কিন্তু ওই বধূর আয়ত চোখে টইটম্বুর জল। অতএব আমার চোখে লেগেছে যে এটা একটা দেহধারী ঝড়। আজকের সমাজ এটা হচ্ছে একটা চাকচিক্যময় দেহধারী। কিন্তু আপনি যেটা বলছেন, আপনাকে থামিয়ে বলছি, সেটা হলো যে সমাজ তো সমাজের মতন করে বদলাবেই। সমাজের যে বদল, সমাজের নতুন বদলকে সবসময় সানন্দে আমরা গ্রহণ করতে পারি না, বা অনেক সময় সেই গ্রহণযোগ্যতার জায়গাতে পৌঁছানো যায় না যারা একটু তুলনামূলকভাবে, যারা একটু প্রবীণ মানুষ, যারা একটু পুরোনো দিনের মানুষ, প্রাচীন মানুষ, সনাতনপন্থী মানুষ। এই ক্ষেত্রে আপনাকে একটা আমার খুব প্রশ্ন, এটা আমার ব্যক্তিগতভাবে জানার খুব ইচ্ছা, আপনার কবিতার ভেতরে যে শব্দ প্রয়োগ, যে শব্দের যে ভাবনা, এই শব্দ এবং শব্দের বিন্যাসের ভেতরে প্রচুর সনাতনী এবং একটু ঐতিহ্যচারী শব্দকে আপনি ব্যবহার করেন, এটা কি খুব সচেতনভাবে? সচেতনভাবে ঠিক নয়, এ তো এসে যায়, কারণ আমার তো সংস্কৃত সাহিত্যের মধ্যেও বিচরণ রয়েছে, যার ফলে এটা অটোমেটিক্যালি এসে যায়। আবার আধুনিক যে আমাদের শব্দ বিবর্তন, শব্দেরও বিবর্তন আছে। যেমন আজকে সেগুলোকে আমরা যেমন মিশ্র শব্দ বলি, অর্ধ তৎসম শব্দ বলি, তদ্ভব শব্দ বলি, শব্দের বিবর্তন হয়ে আজ একটা জায়গাতে আমরা পৌঁছেছি। কখনো কখনো কবিতা যে কোনো মানুষের জীবনে, যখন একজন কবি কবিতা লিখছেন, যখন একজন লেখক যখন কবিতা লিখছেন, তখন সেই কবিতা তো তাকে প্রথমেই সেই কবিতা তার নিজের জন্য, প্রথমেই সেই কবিতা একদম নিজের জন্য। তারপরে পরবর্তী পর্যায়ে পাঠকের কাছে সেটা পৌঁছচ্ছে, পাঠকের কাছে সেটা কতটা গ্রহণযোগ্যতার জায়গায় পৌঁছলো বা পৌঁছলো না সেটা পরবর্তী প্রশ্ন। কিন্তু কবিতা লিখতে লিখতে কি কখনো মনে হয়েছে যে কবিতাটা লিখলাম বা যে কবিতাটা লিখে ফেললাম, আসলে সেই কবিতাটা লিখতে চেয়েছিলাম অন্য, কিন্তু একটা অন্য কবিতা লেখা হয়ে গেল, এক অন্য সৃজনশীলতা তৈরি হয়ে গেল? আমি যেমন ধরুন এই একটা কবিতা আমাকে শোনাই, যে আমি হয়তো লিখতে চেয়েছি একরকম, আমি আমার মানে কবির অন্তরের ভাবের যে পরিস্ফুরণ, তাই কবিতার আকারে, কবিতার চেহারায় অবতীর্ণ হয়। তো এসে গেল একটা লিখতে লিখতে নিজের কথা কেমন, যে আমি এক জীর্ণ মুসাফির, শীর্ণ দেহে ক্লান্ত পদে, চলেছি দেউরি পানে দর্শন মাগি রাজপদে। জানি না কো পাবো কিনা এক কোণে ঠাঁই বঙ্গজনহৃদে, যদি নাহি পায় নাহি অভিমান, আমার লেখনী মুখে গেয়ে যাব যত পারি জীবনের গান, নাহি চাই হাততালি। আমি কোনো কিছু এক্সপেক্ট করিনি। আমি যে কবিতা সৃষ্টি করছি, যেটা স্বতঃস্ফূর্তভাবে আমার হৃদয় থেকে বেরিয়ে আসছে, তার জন্য আমি সামাজিক স্বীকৃতিও চাইছি না, আমি সামাজিক সম্মানও চাইছি না, আমি তার জন্য কোনো রিটার্ন চাই না, মানে উইদাউট এক্সপেক্টিং এনি রিটার্ন ফর ইট। আমি কি করছি, আমি চাইছি যে আমি যেন কিছু দিয়ে যেতে পারি সমাজকে, যেটা আমার নৈতিক কর্তব্য, যা আমার সামাজিক দায়ভার, যা আমার মর্ত্যকর, সেই মর্ত্যকর আমাকে মেটাতে হবে, যে আগামী দিনের প্রজন্মকে সঠিক পথে গাইড করতে। এই জায়গাতে একটা বড় ব্যাপার, একজন কবি, একজন লেখক, তিনি তার মতন করে যখন লিখছেন, তিনি তার মতন করে যখন পুরো কাজটা যখন করছেন, তখন তো তার সামাজিক দায়বদ্ধতা থাকবেই। এখান থেকে তো তিনি অস্বীকার করতে পারেন না। এই অস্বীকার করতে না পারার ভেতরে যখন অন্য কবিতা যখন আসছে, আপনার অন্য কবিতা আমি শুনবো, অন্য কবিতা যখন আসছে, সেখানেও কি আপনার একটা প্রচ্ছন্ন বা প্রত্যক্ষ প্রভাব পড়ছে সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে, আপনার অন্য কবিতার ক্ষেত্রে, আপনি যদি সেটা আমাদের বলেন? পড়ছে, কিরকম পড়ছে বলছি। আমি এক্ষেত্রে শুধু প্রভুর কাছে আমি প্রার্থনা জানিয়েছি, প্রভুর কাছে প্রার্থনা। আমি বিশ্বাস করি, আমি ভারতীয় দর্শনে বিশ্বাস করি, আমি গীতার প্রতিটি বাণীর মধ্যে সত্যতাকে দর্শন করি এবং বিশ্বাস করি।
তাই আমি সেই সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি যে হীনতা সঠতার দুর্নীতির সপুজ বিস্ফোটে হানিও দারুণ ভরবেগে নিদারুণ বজ্রের আঘাত ঘটাও সনাদ বিস্ফোরণ স্ফুরিত হোক জ্বালামুখে সমাজের শত ক্ষত মুখে গলিত লাভার সতে হোক নির্গত দুর্নীতি শোষণার হীন স্বার্থ প্রতিগন্ধ দ্বারা রুদ্দুর সাগরে অবগাহী শুদ্ধ হোক হোক সূচি মাতা বসুন্ধরা। তিনি খুব আবেগপ্রবণ মানুষ। আবেগপ্রবণ মানুষের ক্ষেত্রে একটা মজা হচ্ছে তিনি খুব স্থিরবৎ থাকতে পারেন না। স্থিরবৎ না থাকতে পারার কারণ হচ্ছে ওই আবেগতা, ওই সৃজনশীলতা। অর্থাৎ কবিতা তাকে প্রতি মুহূর্তে আক্রমণ বলবো না, কবিতা প্রতি মুহূর্তে আপনার কাছে চলে আসছে। যেটা একটু আগে বললেন, আমার জীবনানন্দের কথা মনে পড়ে গেল যে আবার আসিব ফিরে। আপনার কিন্তু এই ক্ষেত্রে একটা লেখাও আছে, আমি নিজে ব্যক্তিগতভাবে জানি, আমাদের আড্ডাতে শোনা হয়েছিল। সেই কবিতাটা শুনবো না তো হতেই পারে না, সেই কবিতাটা। ঠিক, আমার আকাঙ্ক্ষা কোনো পার্থিব সম্পদের প্রতি নয়, আমার আকাঙ্ক্ষা কোনো ধনমান যশের জন্য নয়, আমার হাততালির জন্য নয়। আমি শুধু চাই যে আবার যেন ফিরে আসি এই বঙ্গমাতার কোলে। আমি এক রণক্লান্ত আহত সৈনিক, অঙ্গে অঙ্গে ঝরে পড়ে রুধিরের ধারা, তবু আমি হাসি মুখে বাংলা মায়ের কোলে অনুভবী কোষে কোষে উদ্দীপক প্রাণময় সারা। জীবনের ধূসর রণাঙ্গনে ক্লান্তি সে তো কর্মের সাথী, আঘাত সে তো মরমের ব্যথি, নেই কোনো অভিযোগ তাই। তবু হায় সময় যে অন্ধবেগে ধায়, দম বুঝি এখনই ফুরায়। হে মাতো দীর্ঘ পরিক্রমা অন্তে মাথা রেখে তোমার চরণ প্রান্তে লভিব চির বিশ্রাম, শান্তি হতে ক্লান্তি হতে ব্যর্থতার শতগ্লানি হতে ক্ষতমুখ যন্ত্রণা হতে দংশন দহন হতে লভিব অনন্ত বিরাম। আবার ফিরিব বলো, হয়তো অন্য কোনো নামে অন্য কোনো গ্রামে। যদি আসি ফিরে আসি যেন তোমার শ্যামল মাতৃক করে, যদি আসি ফিরে হে বঙ্গ জননী, ফিরি যেন ঘাসের গালিচা পাতা সরসিত ভাগীরথী তীরে, যেথায় তোমার স্নেহ কাম ধেনু স্তন্যধারা সম ঝরে পড়ে অকাতরে, যেখানে শরতের শিউলির স্তরে স্তরে শৈশবের দুরন্ত কপলে ঝরে জননীর আশিস চুম্বন বিগলিত মমতার চিরপ্রশ্রবণ। এই কবিতার পর বোধহয় আর অন্য কোনো কথাকে এগিয়ে নিয়ে যাওয়াটা বোধহয় একটা মানসিক একটা বোধহয় আঘাতের জায়গায় পৌঁছায়। এই কবিতা আমাদের কাছে, কবিতাকে কি দীর্ঘ কবিতা, কিন্তু এই কবিতার ভেতরে হয়তো আমাদের প্রত্যেকটা মানুষেরই জীবন দর্শন। যে পৃথিবীতে আমরা এসেছি সেই পৃথিবী থেকে আমাদের চলে যেতেও হবে, এটাও ঠিক। তো আবার সেই বাসনা, তো আবার সেই আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার ভেতরে নিজেদেরকে বাঁচিয়ে রাখা, নিজেদেরকে একটু অন্য রকমভাবে নিজস্ব নিদর্শন করে, যা করতে পারলাম না, যা করতে চেয়েছিলাম, যা করা গেল না, তা হয়তো যদি পুনর্জন্ম বিশ্বাস করি, যদি নাও বা করি, তাহলেও আবার আসিব ফিরে। সেই জীবনানন্দের কথা, সেই লাইনটা নিঃসন্দেহে এই কবিতার লাইনের হাত ধরেই মনেই পড়ে যাচ্ছে। মনে পড়তে আমরা বাধ্য হচ্ছি। জীবনের দর্শন, জীবনের ভাবনা, জীবনের সংস্কৃতি, জীবনের সামগ্রিক যে বিন্যাস, এই সমস্ত কিছুতে নিয়েই কিন্তু এই কাজের একটা সূচনা। মাধববাবু, আপনার কবিতা আপনাকে আপনার জীবনের সৃজনশীলতার ভদ্রাসনে, আর সেইভাবেই কবিতা থাকুক। আজকে প্রচুর দর্শক দেশে বিদেশে আপনাকে দেখলেন, আপনার কথা শুনলেন। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের অনুষ্ঠান লিখে জানাবেন, ফোন করবেন, SMS পাঠাবেন, এবং অতি অবশ্যই এই অনুষ্ঠান সম্প্রচার হয়ে যাওয়ার পর ইউটিউবে আপলোডিং করা থাকছে। আপনাদের মতামত আমাদের ভালো লাগা এবং আমাদের কাজের চলার পথে মাধববাবুদের মতো মানুষজনরা যারা প্রবীণতার দিকে আরো প্রবীণতর হচ্ছেন, জীবনের প্রান্তিক সময়ে এসে দাঁড়িয়ে কাজ করছেন, তাদের কাছে সত্যতায় আরো বেশি উৎসাহের সত্য থাকবে। খুব ভালো থাকবেন মাধববাবু। নমস্কার। নমস্কার। তিমির প্রকাণ্ড ফসিল ভঙ্গিল পাহাড়ের গায়ে কোটি বছরের ইতিহাস, স্তব্ধ নির্বাক উদাসীন অলগাস্তব্ধ স্মৃতির রাস, নীরব পিসার একরাস। আজিকার দিনপঞ্জি ফুটন্ত ফেনীর উদ্দামতা, গণকণ্ঠে ক্ষোভের লাভাস্রোত, আগ্নেয়গিরির জ্বালামুখে বিক্ষত পাম্পটি কটেক্স, কাঠঠোকরার তীক্ষ্ণ সূচি মুখে।
রেশন দোকানের সামনে লাইনে দাঁড়িয়ে ঘামছে বুভুক্ষু মানুষের শরীর, পাশের বাড়ির সিঁড়িতে বাজছে গরমাগরম ফিল্মি সঙ্গীত, ছিটিয়ে যাচ্ছে একরাশ অশুভ ইঙ্গিত।